সকালবেলায় কোমল ঝলমলে রোদ যেন জ্যোৎস্নার মতো এক ফালি সোনালি রোদ্দুর মনের গহীনে লুকান্বিত সত্তায় সুখকর অনুভূতি জাগায়, যা সকলকে উজ্জীবিত করে। ভ্রমণের দ্বিতীয় দিনটি মোমের নিকট অন্যরকম লাগছে। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছে সে, প্রাণবন্ত সতেজতায় ঘেরা সকালটা খুব করে অনুভব করছে। লম্বা শ্বাস টেনে ভারী কি নিঃশ্বাস ছাড়ল। ভোরের অল্প স্বল্প রোদের ঝলকানি গায়ে লাগায় বেশ আরাম লাগছে। কাঁধে স্পর্শ পেয়ে মন পেছন ফিরে তাকায়। আগুন দাঁড়িয়েছে, ভুরু যুগল কুচকানো, চোখে মুখে একরাশ বিরক্তিকর ছাপ স্পষ্ট। হঠাৎ করে কি হলো মানুষটার, যে মুখটা এমন করে রেখেছে? মোম বুঝতে সক্ষম হলো না। হাতে থাকা ফোনটা মোমের নিকট এগিয়ে দিল। শান্ত কণ্ঠে জানালো, মা ফোন করেছে, কথা বলো। মোম নিল। আগুন গটগট কদমে রুমে চলে গেল। ফোন কানে ধরতে ওপাশ থেকে মিনা উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালেন, ভালো আছো মোম? মোম অধৈর্যরা প্রসারিত করে হেসে জবাব দিল, জি মা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। কেমন ঘোরাঘুরি হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, কোনো অসুবিধা হচ্ছে না। সকালে খেয়েছো? জি। আগুন খেয়েছে? উনি কপি ছাড়া আর কিছুই খায়নি। সময় মতো আগুনকে খেতে না চাইলেও জোর করে খাওয়াবে। ছেলেটা সকালে বেশিরভাগই নাস্তা করতে চায় না। নিয়ম না করে খেলে শরীর খারাপ করবে। জি, আমি খেয়াল রাখবো। কী করেছো? তেমন কিছু না। ভালো থেকো। সোনারগাঁও থেকে ফিরে আসার পর একবার এসে আমাদের সাথে দেখা করে যেও, ভালো লাগবে। জি, রাখছি এখন। হ্যাঁ, তোমার শ্বশুরকে নাস্তা দিতে হবে। সম্মতি প্রকাশ করলো। ওদের কথা বলার মাঝে আগুন হাতে তোয়ালে নিয়ে মোমের পাশে এসে দাঁড়িয়েছে। মোম ফোন কান থেকে সরিয়ে চোখ তুলে চাগায়। আগুনের হাতে তোয়ালে দেখে অবুঝ গলায় শোধালো, এটা দিয়ে কে করবেন? আগুন শক্ত চাউনি নিক্ষেপ করলো। ধমকে বলল, গোসল করে ভালোভাবে চুলের পানি মোছনি কেন? চুলে পানি দিয়ে পিঠে জামা ভিজে কী অবস্থা হয়েছে, সেদিকে কোনো খেয়াল আছে? যদি ঠান্ডা লেগে যায়? দিন দিন বড় হচ্ছে আর বুদ্ধিশুদ্ধি বৃদ্ধি পাওয়ার পরিবর্তে হ্রাস পাচ্ছে। মোম দেখলো সত্যি চুল থেকে ফোঁটা ফোঁটা পানিকণা নিচে পড়ছে। ইতিমধ্যে বারান্দার ফ্লোর কিছুটা ভিজে গিয়েছে। মোম মুচকি আসলো। আগুনের থেকে পাওয়া এই ছোট ছোট যত্নটুকু মোমের কাছে স্বর্গীয় সুখ মনে হয়। আনন্দের দোলা দিয়ে উঠে তার হৃদয়ে। আগুনের দিকে আর চোখে চেয়ে মিনমিন করে বলে, ভালো করে মুছেছিলাম, তবুও যে পানি থেকে যাবে বুঝতে পারিনি। আগুন কোনো প্রত্যুত্তর করলো না। চুল মুছে সুন্দর করে চুলগুলো তোয়ালের সাহায্যে পেঁচিয়ে দিল। মোম পুনরায় মিহি কণ্ঠে বলে, পরবর্তীতে আর এমন হবে না। এখন থেকে সতর্কতার সহিত খেয়াল রাখবো। আগুনের বিষয়ে কথা বাড়ালো না। রাশভারী গলায় বলে উঠল, রেডি হতে শুরু করো। সকালে মিলে কিছুক্ষণের মধ্যেই ঘুরতে বের হব। রাগ করেছেন? আগুন ভুরু কুচকে তাকায়, চোখ দুটো ছোট করে ফেললো। চওড়া গলায় জানতে চাইল, রাগ করবো কেন? মনে হলো। আগুন রুমে গিয়ে গায়ে গেঞ্জি জড়ালো। ব্যাগ থেকে ছোট্ট আয়নাটা বের করে চুল ঠিক করলো। আর চোখে মোমের দিকে দৃষ্টি তাক করে গমগমে গলায় বলে উঠল, আমি তোমার মতো গাল ফোলার অভ্যাস নেই। আমি আর কথায় কথায় রাগ করার অভ্যাস। কথা না বাড়িয়ে ফার্স্ট রেডি হও। আঙ্কেল, ভেতরে আসতে পারি? দরজায় দাঁড়িয়ে হাসি মুখে কথাটি বলে উঠল আয়মান। বিছানায় কাত হয়ে শুয়ে আছে থানালুল্লাহ। দরজায় নজর রাখতে অদরের কোণে হাসি ফুটে ওঠে। মুচকি এসে বললেন, আয়মান এসো এসো, ভেতরে এসো, অনুমতি দেওয়ার প্রয়োজন নেই। আয়মান এগিয়ে গেল। চোরা চোখে উকিঝুঁকি মেরে এদিক ওদিক নজর বোলালো। কাঙ্ক্ষিত মানুষটি নজরে আসলো না। দাঁড়িয়ে আছো কেন, বসো। সম্মুখে চেয়ারটা দেখিয়ে দিলেন। আয়মান বসলো। সানাউল্লাহর স্বাস্থ্য সম্পর্কে ভালো মন্দ জিজ্ঞেস করলো। দুজনের মধ্যে অল্প সময় ভাব জমে গিয়েছে। আনিকের কথা জানতে আয়মানের ঠোঁট জোড়া নিষ্পিস করছে। দ্বিধাবোধ হচ্ছে তার কথা জিজ্ঞেস করা উচিত হবে কি না। তৎক্ষুনি সানাউল্লাহ হাঁক ছেড়ে ডাকলেন, আনিকা, চা নাস্তার ব্যবস্থা কর, বাড়িতে মেহমান এসেছে। আয়মান স্বভাবসুলভ হেসে বলে ওঠে, এ তো ব্যস্ত হবেন না, ভার্সিটি আছে, কিছুক্ষণের মধ্যে চলে যাব। ভাবলাম যাওয়ার আগে আপনাকে একবার দেখে যাই, সেটা বলে তো শুনবো না। তোমার জন্য ব্যস্ত হতেই হবে। তুমি আমার যা উপকার করলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার ফট করে মুখ ফসকে বলে ফেলে, সবাই আপনার মেয়ের খাতিরে। ছানাউল্লাহ কথাটি স্পষ্ট শুনতে পেলেন। ভুরু উঁচিয়ে শুধালেন, তুমি না থাকলে মেয়ে আসতো না। ভেবেছিলাম মানবতা দেখিয়ে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলে, এখন দেখছি আমার মেয়ের জন্য। এরকম চিন্তাধারা ছেলেকে তো আমি আমার মেয়ের জামাই করব না। আমাদের টনক নড়ল। হাস্যজ্জ্বল করে বলল,
সাফাই দেওয়ার ভঙ্গিতে দ্রুত ঠোঁট নেড়ে জবাব দিল, ইয়ে মানে আঙ্কেল হয়েছে কি, আপনার মেয়ে তো আমি চোখে হারাই, সেজন্য সবসময় যাই বলতে চাই আপনার মেয়ে আমার প্রতিটি কথার মাঝের মধ্যে ঘুরে বেড়ায়। সানাহুল তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, প্রথম যেদিন আমাদের বাড়িতে আসলে কোনো বনিতা ছাড়াই সোজা সাপটা জানিয়ে দিয়েছিলে তুমি আমার মেয়েকে ভালোবাসো, রাস্তায় ঘটা সকল ঘটনা জানিয়েছিলে। তোমার সরল সাবলীল স্বীকারোক্তি আমাকে মুগ্ধ করেছিল, তবে এর মধ্যে তুমি আমাকে একটা মিথ্যে কথা বলেছিলে। আমার শুষ্ক ঢোক গিলল, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে প্রশ্ন করলো, সেটা কি? সানাহুলা গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এইটা যে আমার মেয়ে তোমাকে ভালোবাসে, আমি কষ্ট পাবো বা আমার ভয়ে সে কথা স্বীকার করছে না। আয়মানের মুখে আমাবস্যা নামলো, এই লোক আবার পোল্ট্রি খাবে না তো? আদৌ তার কাছে মেয়ে বিয়ে দেবে তো? কত কষ্ট করে ভংচং বুঝিয়ে আনিকার বাবাকে নিজের দিকে টেনেছিল, যাতে ভদ্রলোক আয়মানের প্রতি সন্তুষ্ট হয়ে নিজে আনিকাকে রাজি করিয়ে তার হাতে তুলে দেয়। এখন সব কিছু জলে চলে যাবে না তো? মিনমিন করে বলে উঠল, আপনার মেয়েকে নিজের করে পাওয়ার জন্য কথাটা বলেছিলাম, কিন্তু আঙ্কেল বিশ্বাস করুন, আমি সত্যি আনিকাকে পছন্দ করি। আয়মানের কণ্ঠে কাতরতা, ছেলেটার মুখটা পাশে হয়ে গিয়েছে। সানাউল্লাহ শব্দ করে হেসে উঠলেন। আয়মানের কাঁধে হাত রেখে উৎসাহিত কণ্ঠে বললেন, আমার মেয়ে সুখ আমার কাছে সবচেয়ে বড়। মামরা মেয়ে আমার, নিজের আদর্শে যত্ন সহকারে কোলে পিঠে করে বড় করেছি। আমি সবসময় চেয়েছি এমন একজন আমার মেয়ের জীবনে আসুক, যে আমার মেয়েকে মন থেকে চাইবে। আমার মেয়ে যেমন, সেটা হাসি মুখে মেনে নিয়ে তাকে সকল পরিস্থিতিতে আগলে রাখবে। আমার মেয়ে যদি তোমার সাথে থাকতে চায়, আমি কোনো দ্বিমত করব না। আইমান এক লাফে বসা থেকে উঠে দাঁড়ায়, উৎফুল্লচিত্তে ছানাগুলোকে জাপটে জড়িয়ে ধরে খুশিতে গদগদ হয়ে বলে, আমার সোনামনা হবু শ্বশুর মশাই, আপনি শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মেলাবেন, বাকিটা আমি সামনে নেব। আপনার মেয়ে খুব শিগগিরই আমার প্রেমে পড়ল বলে। এ তো জোরে ধরায় সানাউল্লাহ শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শক্তি প্রয়োগ করে ঠেলে সরিয়ে দিচ্ছেন আরমানকে। লম্বা শ্বাস টেনে কটমট করে বলে উঠলেন, হতচ্ছাড়া, মেয়ে বিয়ে দেওয়ার আগেই আক্কা পাইয়ে দিয়েছে। আরমান ফিছিল গলায় জবাব দিল, চিন্তা নেই, নাতি নাতনিদের মুখ দেখার আগে আপনাকে রেহাই দিব না। সানাউল্লাহ চক্ষু হাসলেন। আনিকা চা বিস্কুট নিয়ে রুমে প্রবেশ করলো, চায়ের কাপটা আয়মানের নিকট এগিয়ে দিল। আয়মান থমথমে মুখে দাঁড়িয়ে পড়ে, ভারকে গলায় বলে ওঠে, আমাকে যেতে হবে, অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। কাউকে পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়ে সে চলে গেল। আনিকা হাঁ করে তাকিয়ে থাকলো, অবাক হয়েছে ভীষণ, এভাবে চলে যাওয়ার মানে কি? সকালবেলা শিক্ষকের জন্য এই সময়টি একসাথে কফি বা চা পান করার সুযোগ মন্দ না, যা একটি সুন্দর বন্ধন তৈরি করে। প্রকৃতির এই শান্ত সময়টিতে তাদের কথোপকথন আর হাসি ঠাট্টা অবিরাম চলে। গরমের সকাল যেন এক নতুন আশা ও সম্ভাবনা প্রতীক, যেখানে প্রতিটি দিন শুরু হয় নতুন উদ্যমে। এমন সকাল প্রকৃতিগত মানুষের মনে দোলা দেয় এক নতুন দিনের শুরুতে, যা শেখার এবং বৃদ্ধির সুযোগ নিয়ে আসে। ব্রেকফাস্ট করে সকলে মিলে ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেছে। আজকে দিনটি ঘোরাঘুরি করে পার করেছে সকলে। দুপুরে খাবার খাওয়ার পর সামান্য পরিমাণ বিশ্রাম নিয়ে পুনরায় বেরিয়ে পড়েছে ঘোরার জন্য। মাঝে আর একটা দিন রয়েছে, অর্থাৎ কালকে দিনটার পর সবাই সোনারগাঁও ত্যাগ করে আপন নিজে ফিরে যাবে। প্রথমে প্রিন্সিপাল স্যার বলছিলেন এই ট্যুর 5 দিন পর্যন্ত অব্যাহত রাখবেন, তবে কিছু কারণে তিনি আজকেই জানিয়েছেন আর একদিন পর সবাই বাড়িতে চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে। সেজন্য লাস্ট সময়টা সকলে ঘোরাঘুরি করে কাটাতে চায়। সোনারগাঁয়ের ঐতিহাসিক সৌন্দর্যের মধ্যে দিন শেষে সন্ধ্যার নরম আলোয় মোহমার আগুন নিজেদের জন্য আলাদা হয়ে যায়। এক নিরিবিলি জায়গায় এসে থামলো তারা। জায়গাটা এতটাই নিস্তব্ধ যে আশেপাশে দূর পর্যন্ত জনমানবে দেখা মিলছে না। পাশে চিকন ধারায় অল্প পানিতে বহমান একটি খাল, খালটিতে ছোট ছোট পুঁটি মাছ আপন মনে খেলা করছে। মোম সেদিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। প্রকৃতির মৃদুমন্দ বাতাস বইছে। আগুন মোমের পাশে দাঁড়িয়ে মোমের খোপা করা চুল খুলে দিল, নাক মুখ ডুবিয়ে দিল উন্মুক্ত কেশে। মোম ঘাড় ঘুরিয়ে তাকায়। এই মুহূর্তে চুল খোলার মোমে বিরক্ত লাগছে। বাতাসের তোপে চুল উড়ে উড়ে মোমের মুখোশিতে পড়ছে। আগুন হাত বাড়িয়ে তা কানে পিছে গুঁজে দিল। মোমকে পেছন থেকে জড়িয়ে ধরে কানে থুতনি ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে এলো। আগুন এবং মোমের এই সময়টা সত্যি রোমাঞ্চকর এবং মগ্নকর। বাতাসে মোমের চুল
নৃত্যের মতো দোল খায়। সিক্ত পরিবেশে দই কপত কপতি মনে হচ্ছে জায়গাটা বিচিত্র দৃশ্যের ভরপুর। যেন আবার কখনো এখানে আসার সুযোগ হলে পুরনো গল্পগুলো জীবন্ত হয়ে উঠবে। কাঁধে আগুনের উষ্ণ নির্গত গরম নিঃশ্বাস মোমের শরীরে কাঁপন ধরায়। আগুন গভীরভাবে আলিঙ্গন করে রেখেছে মোমকে। ওদের এই সুন্দর মুহূর্ত মোম আচমকা তীব্র আবেগে সমেত বলে ওঠে, মাস্টার মশাই, আমার খুব ভয় করছে। ভয় পাওয়ার কারণ? মোম আগে থেকে কণ্ঠ উদ্বেগ ঢেলে বলে, বুঝতে পারছি না, তবে আমার মন কোনো অজানা ভয় ছটফট করছে। তুমি কি কোনো বিষয় চিহ্নিত? না, কিন্তু আমার বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। ভয় করছে ভীষণ। মোমের কাঁধে মৃদু কামড় দিয়ে তাকে ঘুরিয়ে মুখোমুখি করলো। চোখে চোখ রেখে ভরাট স্বরে আগুন বলল, কিসের ভয়? আমি থাকতে তোমার ভয় পাওয়ার কী আছে? অযথা টেনশন করে তোমার শরীরের সাথে সাথে আমার মাথাটাও খারাপ করে দিও না। মোম আগুনের বুকে মাথা রেখে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। এতটাই জোরে ধরেছে যেন মনে হচ্ছে ছেড়ে দিলে আগুন কোথাও হারিয়ে যাবে। মোমের চোখ দুটো ভিটে উঠল। কোনো কারণ ছাড়াই গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। আগুন মোমের মাথায় ছেনের হাত বুলিয়ে দেয়। নিজেও অর্ধাঙ্গিনীকে জাপটে ধরে ইচ্ছে। ফোঁপানোর আওয়াজ ভেসে আসতেই বুড়ো কুচকে ফেলল। জোর খাটিয়ে মোমকে নিজে থেকে ছাড়িয়ে নিল। মোমের চোখে পানি দেখে থমকে বলল, অহেতুক কান্নার মানে কি? মেজাজ খারাপ করবে না বলে দিলাম। ধমক খেয়ে মোম ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে উঠল। নিচের দিকে তাকিয়ে ক্রমশই ফুঁপিয়ে যাচ্ছে। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। পুনরায় বুকে টেনে নিয়ে কপালে পোড়ার চুমু খেয়ে শান্ত কণ্ঠে বলল, কান্নার কোনো নির্দিষ্ট কারণ নেই, অথচ তুমি কাঁদছো। রাগ হবে না। কান্না পেলে আমি কী করব? আগুনের বিরক্তির মাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। মোমকে নিজে থেকে সরিয়ে দিল, গমগমে গলায় বলল, কাঁদো, যত খুশি কাঁদো। তুমি চাইলে কান্না করা কম্পিটিশনের আয়োজন করে দেই। কি বলো? তবে আমার থেকে দূরে সরে গিয়ে যতক্ষণ মন চায় কাঁদো। আমার বুকে থেকে আবান্তক কান্নাকাটি করা যাবে না। নিমিষে মোমের মুখটা চুপসে গেল। গাল ফুলিয়ে আগুনকে ফেলে সম্মুখে হাঁটা দিল। আগুন হতভম্ব হয়ে যায়। চোখ বড় বড় করে চেয়ে রইল। মানেটা কি? কারণ ছাড়া উল্টোপাল্টা কাজ করবে আর ধমক দিলেই অভিমান করে থাকতে হবে। এ কোনো জ্বালায় পড়ল আগুন? রাগটুকু হজম করে মোমের পিছু ছুট চলল। সন্ধ্যার শেষ সময়ে জায়গাটা গভীর সমুদ্রের মতো শান্ত থাকলেও হঠাৎ করে পরিবেশটা শোরগোল ভরে উঠেছে। হুট করে কোথা থেকে একদল মানুষ এসে আগুনের চারপাশে ঘিরে ধরেছে। মানুষগুলোর মুখ রং তুলি দিয়ে বিভিন্ন পশু পাখি চিহ্ন আঁকা। তিনি অসম্ভব এই মুখোশের আড়ালে তাদের আসল চেহারা কী? মানুষগুলোর আচরণ কাজকর্ম দেখে এমন মনে হচ্ছে যেন তারা জোকার সেজেছে জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্য। কেউ উচ্চ আওয়াজে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কেউ নাচানাচি করছে, কেউ সোনারগাঁয়ে স্থানীয় খেলা প্রদর্শন করছে। এদের দেখে আগুন ঠোঁট হাসি ফুটলে উঠল। আগুনের অভিমানী বউ এদের দেখলে নিশ্চয় খুশি হবে। তার কোমলমতি গিয়ে মানানো সহজ হবে। এই ভিড়ের মাঝে আগুন গলা উঠিয়ে মোমকে দেখার চেষ্টা করছে, কিন্তু দেখতে পাচ্ছে না। এইটুকু শহর ব্যবধানে কোথায় চলে গেল মেয়েটা? আগুনের রাগ হচ্ছে। এমনিতেই জায়গাটা মোমের জন্য নতুন, তার উপর এখন বলে কোথাও যে নিষেধ করেছিল। তবু মেয়েটা আগুনের চোখের আড়াল হয়ে গেল। কোন সাহসে? আদর দিয়ে মাথায় তুলে ফেলেছে। একবার হাতের কাছে পাক, তেড়ামি করার স্বাদ আগুন হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে। মোমের নিঃশ্বাস আটকে আসছে। নিঃশ্বাস নিতে পারায় চোখ দুটো বড় বড় হয়ে কোটো ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। ফর্সা মুখোশটা লাল হয়ে গিয়েছে। ঘামে ভিজে ক্ষুদ্র শরীরটা জুবুতুবু হয়ে গিয়েছে। একটু শ্বাস নেওয়ার জন্য নিষ্পাপ শরীরটা ফটফটিয়ে উঠছে, কিন্তু পারছে না। কেউ একজন শক্তি প্রয়োগ করে তার মুখ চেপে ধরেছে। শুধু মুখ নয়, নাসারদের ছিদ্রপথ সহ মুখ চেপে ধরেছে, যার দরুন শ্বাস প্রশ্বাস চালানো মুশকিল হয়ে পড়েছে। মোম মুখ থেকে হাত সরানোর চেষ্টা করছে, একটু শ্বাস নেওয়ার আশায়। হাতের মালিক ছাড়ছে না। মোমের ভিতর করে নেত্রকোণের জলকণা জমে থাকা হয়ে টপাটপ গাল বেয়ে ক্রমাগত গড়িয়ে পড়ছে। তখন আগুনকে রেখে চলে আসার পর শোরগোলের আওয়াজ শুনে মোম ঘাড় ঘুরিয়ে আগুনের দিকে তাকায়। অনেকগুলো মানুষ থেকে দেখতে পেয়েছিল। পা চালিয়ে আগুনের নিকট ফিরে যাওয়ার আগে কেউ তার মুখ চেপে ধরেছে, সেখান থেকে নিয়ে আসে। মেয়েটা ছিটকে দেওয়ার সময় পায়নি। নির্দিষ্ট স্থানে এসে আগন্তুক মোমের মুখ থেকে হাত সরিয়ে নিল। মোম লম্বা লম্বা শ্বাস টানল। দ্বিতীয়বার শ্বাস ত্যাগ করার সময় পেল না।
আগন্তুক তাকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। জায়গাটা পাহাড়ি এলাকা নয়, তবে মোম বর্ধমান যেখানে আছে সেখানটা অন্য এলাকার তুলনা উঁচু। এখান থেকে নিচে পড়ে গেলে মৃত্যু না হলেও হাত পা ভাঙার সম্ভাবনা রয়েছে। তাছাড়া নিচে পড়ে যদি পাথরের খণ্ড থাকে, তাহলে পাথরের খণ্ডে মাথাটা আঘাত পেয়ে হয়তো বা মৃত্যু হতে পারে। কিছু সংখ্যক গাছপালা রয়েছে, গাছগুলো বিশাল আকৃতির। গাছের শিকড় মাটির উপরে ভেসে উঠেছে। ধাক্কার চোটে মোম গিয়ে বড়সড় একটা গাছের শিকড়ের উপর মুখ থুবড়ে পড়ে গেল। মুহূর্তে ক্ষীণক্ষণে মা বলে চিৎকার করে ওঠে। শিকড়ে কপাল লেগে থুতনিতে থেতলে গিয়েছে। গল গল করে তরতাজা রক্তের স্রোত প্রবাহিত হতেই লাগলো। কোমল ঠোঁটের সাথে দাঁতের সংঘর্ষ হলো। দাঁতের সংঘর্ষ নিচে লেগে ঠোঁট কিঞ্চিৎ কেটে গিয়েছে। সেখান থেকেও চুয়ে চুয়ে ফুটা ফুটা রক্তকণিকা বের হচ্ছে। থুতনিতে নিচের অংশ অল্প একটু থেতলে গিয়েছে। ব্যথায় মোমের শরীর অবশ অবশ লাগছে। মোম নিভু নিভু চোখ তুলে চায়। আগন্তুকের মুখ দেখা যাচ্ছে না। রাবারের তৈরি মুখোশের আড়ালে তার মুখ লুকিয়ে। আগন্তুক ধূপধাপ পা ফেলে মোমকে টেনে তুলল। নরম হাতে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মোমের দুপায়ে থাপ্পড় মেরে দিল। থাপ্পড়ের চোটে মোমের গাল গরম হয়ে গিয়েছে। মনে হচ্ছে গালটা ছিঁড়ে গেছে। মোম হাতে দিয়ে আগুন আস্তে ধীরে চোখ তুলে চায়। আগন্তুক পুনরায় মোমকে আঘাত করার উদ্যত হতেই মোম নিজের পাতলা শরীরের বল প্রয়োগ করে তাকে ধাক্কা দেয়। আগন্তুক নিচে পড়ে যায়। সেই সাথে মাথার আটকানো মুখোশটাও খুলে যায়। আগন্তুক একাকার সমান রাগ নিয়ে তাকায়। আগন্তুকের মুখটা দেখে মোম চমকে ওঠে। বিস্ময় দৃষ্টিতে চেয়ে থাকলো কি পরিমাণ। কণ্ঠে অবিশ্বাস্য ঢেলে বলে, আপনি? আগন্তুক উঠে দাঁড়ায়, হাত দিয়ে গা থেকে ময়লা ঝেড়ে ফেলে। মোমের দিকে চেয়ে হো হো করে হেসে ওঠে। তাচ্ছিল্য হেসে বলে, চিনতে পেরেছিস তাহলে? ভাবতে পারিনি তুই আমাকে চিনতে পারবি। মোম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জানতে চাইল, আমাকে এখানে এনেছেন কেন? কি চাই? তোর মৃত্যু। কী ক্ষতি করেছি আমি আপনার? ক্ষতি তো করেছিস, অনেক বড় রকমের ক্ষতি। তুই মরে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। মোম ব্যথায় কাতাদের চোখ থেকে পানি সমেত বলল, আমাকে যেতে দিন। আমার মাস্টারমশাই জানতে পারলে আপনাকে ছেড়ে কথা বলবে না। আগন্তুক চওড়া হাসি হেসে কন্যাদিত্য কণ্ঠে চিপে চিপে বলল, আসুক তোর মাস্টারমশাই, সে এসে তোকে জীবিত দেখতে পাবে না। তোর জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তোর জন্য প্রতি মুহূর্তে আমার হৃদয় পুরো ছারখার হয়ে যাচ্ছে। আমার হৃদয়ের দহন কমাতে মরতে তো তোকে হবেই। বলেই মোমের পায়ে জুতো দিয়ে চেপে ধরলো। চিৎকার দেওয়ার আগেই আগন্তুক পুনরায় মোমেরকে চেপে ধরলো। মোম আবারও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আগন্তুকের একটি পা খাদে দিয়ে ছিল বলে উল্টো পড়ে যায় সে। মোম আঘাত পাওয়া পা টেনে টেনে টলতে টলতে সামনের দিকে অগ্রসর হয়। মনে হলো জোরে এনে বাঁচার চেষ্টা করতে চাইছে। আজ ভাগ্যবোধের সহায়তা করতে চাইছে না। মোমের অস্তিত্ব বিলুপ করতে সেও উঠে পড়ে লেগেছে। আগন্তুক উঠে এসে মোমের গলা চেপে ধরে। মোম আগন্তুকের হাতের উপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সফল হলো না। মোমের যতটুকু শ্বাস চলছিল এবার যেন সেটাও বন্ধ হওয়ার জোগাড়। পিটপিট করে আশেপাশে নজর বুলায়। চোখ দুটো তার আগুনকে খুঁজছে। কাঙ্ক্ষিত মানুষটি দেখা মিলছে না। কিছুক্ষণ আগে সেই আগুন মোমকে বলেছিল, চিন্তা করো না, আমি আছি। আমি থাকতে ভয় কিসের? তাহলে এখন কোথায় সে? কেন আসছে না মোমকে বাঁচাতে? মোম তো ভয় পাচ্ছে, নাকি কথা দিয়ে কথা খিলাপ করতে চাচ্ছে সে? মোম শুকনো ঢোক গিলল। গলাটা শুকিয়ে আসছে। অত্যন্ত নিচু আওয়াজে ক্ষীণ স্বরে বলে উঠল, মাস্টারমশাই, আপনি কোথায়? আপনার মোম হারিয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে আপনার মোম? কষ্ট হচ্ছে, যতদিন বুক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আপনি আসুন না, এসে আপনার কোমলমতিকে বাঁচিয়ে নিন না। আর কিছু বলার শক্তি পাচ্ছে না মোম। শরীর সায় দিচ্ছে না। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। কণ্ঠতালি চেপে ধরার শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। বাঁচার জন্য শেষবারের মতো কাতর গলায় আকুতি নিয়ে জানায়, দয়া করে আমাকে যেতে দিন। আমার বাবা অসুস্থ। আমার মৃত্যু তিনি মেনে নিতে পারবেন না। আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি। নির্দয় আগন্তুকের পক্ষে একটু মায়া হলো না, বরং পৈশাচিক হাসি হেসে হাতের জোর আরও বাড়িয়ে দিল।
বিরক্ত রক্ত করিয়ে মুখ বরং পঁচাশি ঘাসে হাতের জোর আরও বাড়িয়ে দিল। বিশুদ্ধ রক্ত গড়িয়ে মোমের মুখ, গলা, হাতে লেগে আছে। গায়ের জামা অন্য একাংশ রক্তে মাখামাখি অবস্থা। মোমের শরীর ছেড়ে দিয়েছে, শরীরে বিন্দুমাত্র শক্তি অব্যাহত নেই। চোখের সামনে আজরাইলের রূপ আগন্তুককে দেখে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে সে। আর তো কিছু করার নেই। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। বাবা মা, ছোট বোনের মুখচ্ছরি ভেসে উঠছে বারবার। মোম মরে গেলে মোমের বাবা মা পাগল হয়ে যাবে। বড় আদরের মেয়ে কি না, আর মায়ের গায়ের গন্ধ পাবে না। মায়ের বুকে মুখ লুকিয়ে সুখ খোঁজা হবে না। বাবার গলা জড়িয়ে কত শত আদরের বায়না করা হবে না। ছোট্ট বোন মুনিয়া আপু আপু বলে ডাকা আর শোনা হবে না। শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া, ময়ূরী আপু বড় বোনের মতো ভালোবাসা আর পাওয়া হবে না। শাশুড়ি মা কত আশা নিয়ে বলেছিল বাসায় ফিরে যেন তাদের সাথে দেখা করে, সেটাও সম্ভব হবে না। আর আর মোমের মাস্টারমশাই, তার বুকে মাথা রেখে প্রশান্তির নিঃশ্বাস নেওয়া হবে না।